সকল সিকিউরিটি এজেন্সি গুলো আছে তাদের যে সকল ইনভেস্টিগেশনস এবং তাদের যে সকল সূত্র আমরা পর্যালোচনা করি, আমি সেই আলোকে, আমার জ্ঞানের আলোকে কথা বলবো। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। সো মমতা বাঞ্ছনে মমতার যে উনি যে বক্তব্যটা দিয়েছেন ওই বক্তব্য না ধরে আমি তার একটু পিছনে চলে যাব। সর্বশেষ আপনি যেটা উচ্চারণ করলেন, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন তারা বর্তমানে ভারতের কাছে বন্দী আছেন এবং আমাদের এই দুজন ব্যক্তিকে আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থা ডিবি যারা প্রথম ইনভেস্টিগেশনটা করেছিল এবং চার্জশিট দিয়েছিল, সেই চার্জশিটে এই দুজনের নাম আছে এবং তারা সরাসরি যে মার্ডার করেছে সেটা বলা আছে। আমি যদি এইটুকুকেই বাস্তবভাবে পর্যালোচনা করি, তার মানে এই দুজন যে হাদি হত্যার সাথে সরাসরি জড়িত এইটুকু প্রমাণিত। এবং তারা তাদের যে বক্তব্যটা টিভিতে পাওয়া গেছে ইন্ডিয়া থেকে, সেখানে সে স্বীকার করেছে যে হ্যাঁ সে হাদিকে মারার পিছনে আছে। মানে সে অস্বীকার করলেও মানে সে বলেছে যে এই মারার পিছনে অন্যরাও জড়িত আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, এ ধরনের কিছু বক্তব্য বলছে। তার মানে সে কোনো না কোনো ভাবে এটার সাথে জড়িত আছে, এটুকু স্বীকার সে দিয়েছে। আমি ওখান থেকেই আমার আলোচনাটা নিয়ে যাব। আমি আপনার এখানে 10ই জানুয়ারিতে প্রবাবলি আমি একটা টক শোতে বাই নেম উল্লেখ করেছিলাম যে হাদির হত্যার সাথে বাংলাদেশের কোন কোন সংস্থার কোন কোন অফিসার জড়িত আছে। আমি মানে এগুলো আমার ধারণা বা সূত্র কোথা থেকে, এইটা আসলে ওই যে আপনার একজন সাংবাদিক প্লাস আমরা যাকে ডিজিএফ এর এজেন্ট বলে ডাকি, যেটাকে পিনাকি খুব সুন্দর নিকনেম দিয়েছেন, পন্দের বাহক, সরি, উনি আমার এই বক্তব্যের উপরে কাউন্টারে বক্তব্য দিয়েছিলেন যে আমি পাগলের মতো কথা বলি এবং এগুলো। আমি যদি পাগলের মতো কথা বলে থাকি তাহলে আমার কথাগুলোকে কাউন্টার যিনি যার বিরুদ্ধে বলা হয়েছে তাকে করতে বলা হলো। যে আমি বলেছিলাম ডিবির জয়েন্ট কমিশনার নাসির এই হত্যার সাথে সরাসরি জড়িত এবং ডিজিএফ এর ডাইরেক্টর আইবি ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ এই সরাসরি জড়িত আছে। এখন কিভাবে জড়িত আছে এইটা যদি বের করতে হয় তাহলে আপনার এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে জীবিত অবস্থায় বাংলাদেশে সঠিকভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে, মানে তাদেরকে ওই যে যেমন বিডিআর হত্যার পরে বিডিআর যারা সাক্ষী দিয়েছিল, যেমন আমাকে বিডিআর যে সৈনিকটা আসতে নিষেধ করেছিল, বাঁচিয়েছিল, শাহ আলম নাম, তাকে তো মেরে ফেলা হয়েছে, তাকে টর্চার করে মেরে ফেলানো হয়েছে। এরকম যদি সাক্ষী মেরে ফেলানো হয়, আমি যেমন বিডিআর হত্যার সাক্ষী দেওয়ার পরে দেশে থাকতে পারি নাই, আমাকে অস্ট্রেলিয়াতে পালিয়ে আসতে হয়েছে। তো এই ধরনের যারা সাক্ষ্য দিবে তাদের যদি উইটনেস প্রোটেকশন যে দেশ দিতে পারে না, সেই দেশে আসলে বিচার আপনি পাবেন বলে আমার কাছে মনে হচ্ছে না, আনটিল আনলেস এখানে আবার একটা রেভলিউশন হবে, এদেশে মানুষের মধ্যে জাগরণ হবে যে তাদের আসলে মুক্তি দরকার। কিসের থেকে মুক্তি দরকার? এই ধরনের একটা দুর্নীতিগ্রস্ত অবৈধ ব্যবস্থা। যে অবৈধ ব্যবস্থা কেন বলবো, ধরেন আমার দেশে একটা মানে হাদির মতো একটা বক্তা যিনি তৈরি হলো, একটা দেশপ্রেমিকতা তৈরি করলো, যে দেশটাকে 2008 সালে এই শাহবাগ আন্দোলনের মাধ্যমে দেশের মধ্যে প্রত্যেকটা মানুষকে দুইটা ভাগে ভাগ করে ফেলানো হলো। 71কে পুঁজি করে মানুষের মধ্যে এক ধরনের বিদ্বেষী জিনিস নিয়ে এসে দেশের প্রত্যেকটা মানুষকে যাতে একত্রীভূত না করতে পারে সেই জন্য তারা ভাগ করে ফেললো। সেইগুলো সবই হচ্ছে রয়ের কাজ। কারণ যত পরিমাণে আমাদেরকে দুর্বল করতে পারবে বিডিআর হত্যার মাধ্যমে, আর্মি অফিসারদের মনোবল ভেঙে দিতে পারবে, কোনো আর্মি অফিসার এটা প্রতিবাদ করবে না। এই ধরনের জিনিসগুলো যারা করতে পারবে তারা যেটা ঘটাতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি ওই পরের দেশের রাজনীতিবিদের বক্তব্য ধরে আমি কথা বলবো না, আমি বলবো যে আমার দেশের এই মুহূর্তে এই বিচারের ব্যবস্থায় কতটুকু অগ্রগতি হয়েছে। আপনি বোধহয় জানেন যে সর্বশেষ 7ই জুনের মধ্যে সিআইডি তার এই রিপোর্টটা জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আর এই যে তদন্ত কর্মকর্তা নাসিরের নাম বললাম, তাকে গত সপ্তাহে প্রবাবলি ডিবির কমিশনার থেকে পোস্টিং করে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল প্রোটেকশন ডিপার্টমেন্টে। এই যে লোকগুলোকে, এইগুলো দেখবেন যে এদের যদি ট্র্যাক রেকর্ড গুলো দেখেন, আমি যেটা বলেছিলাম যে আমি কিভাবে এই তথ্যটাকে আসলে জাস্টিফাই করি, আমি বলেছিলাম যে ফয়সাল করিম মাসুদের অরিজিনালি ঢাকা শহরে একটা পরিচয় ছিল, সে হচ্ছে নার্কোটিক্স ডিপার্টমেন্টের বিভিন্ন চাঁদার টাকা তুলতো এবং বিভিন্ন জায়গা থেকে নার্কোটিক্স এর যে চাঁদার টাকা তুলতো সেই টাকার ভাগটা একটা ডিপার্টমেন্টের একজন ব্যক্তির সাথে তার এই ভাগাভাগির একটা সম্পর্ক ছিল, দ্যাট ইজ ডিবি নাসির, এবং এই নাসিরের সাথে তার এইভাবে সম্পর্ক। আর ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ উনি হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকীর ডান হাত, কিলার বাহিনীর ডান হাত। উনি তার মাধ্যমে যে যে ব্যক্তি, যে যে সংস্থা ব্রিগেডিয়ার এই জেনারেল তারেক সিদ্দিকীর নামে
কোনো কমপ্লেন করেছে বা কথা বলেছে তাদেরকে খুন, গুম অথবা দেশত্যাগ করতে বাধ্য করার মতো যে সকল অফিসারকে দিয়ে কাজ করানো যায়। কারণ আমি ওকে বলেছিলাম ওটা হচ্ছে মানে গাধা। গাধা কেন? হুম, তাকে গাধার মতো কাজ করানো যায়। তার কোনো ব্যক্তিত্ব বলে, নিজস্বতা বলে কিছু নাই। কারণ সে যদি হুম, একটা প্রমোশনের জন্য নিজেকে বিক্রি করে দেওয়ার মতো একজন অফিসার। তো ওই হুম, ধরনের গাটলেস মানে নিজস্বতাহীন অফিসারদেরকে দিয়ে এই কাজগুলো করানো সম্ভব। এই ধরনের হুম, অফিসারকেই এই ধরনের পোস্টে নিয়ে যাওয়া হয় যাদেরকে দিয়ে এই ধরনের অন্যায় কাজ করলেও তারা মুখ বন্ধ করে ওই কাজগুলো করবে। সেরকম একটি অফিসারই হচ্ছে এই ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ। তো আমি এই ২ জন হুম, অফিসারের নাম বলেছি। এখন আসেন আমি নাম বলেছি বলে সকল প্রমাণ হয়ে গেছে? ডেফিনিটলি না। এটার জন্য হুম, বিচার বিভাগ এবং যে সকল তদন্ত বিভাগ আছে তারা তদন্ত করুক। আমি তো বলে দিচ্ছি সূত্রপাতগুলো। ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন এদেরকে যদি নিয়ে আসা হয় দেশে, জিজ্ঞাসাবাদ করা হয়, এরা কি আদতেও কি এই কাজের সাথে এই ২ জন ব্যক্তির সাথে কি তার আগে যোগাযোগ করেছিল কিনা? এদের সাথে কি তাদের কোনো বৈঠক হয়েছিল কিনা? ফুয়াং বোলিং ক্লাব এটার সাথে কিভাবে জড়িত? ফুয়াং বোলিং ক্লাবের ওই অফিসে বসে এরা মিটিং করেছিল কিনা? এখানে আমি সূত্রগুলো বলে দিচ্ছি। বাকিগুলো তো উনারা খুঁজে হুম, বের করবেন। আমি তো দেশে নাই। আমারও তো মানে দেশে থাকতে দেয়া হয় নাই। প্রচুর কেস দেয়া হয়েছে। এরপরেও আমার এই বক্তব্য আপনার এখানে বক্তব্য দেওয়ার পরে এই নাসির আমাকে থ্রেট করেছে। আমার বাড়ি ভাঙচুর করেছে। আমাকে এই বিভিন্নভাবে থ্রেট পার্সপেক্টিভ এ রাখা হয়েছে। আমার নামে আরো অতিরিক্ত কেস করা হয়েছে। মার্ডার কেস তো আছেই। চাঁদাবাজির কেস আছে, নারকোটিক্স এর কেস আছে। সকল কেস দিয়ে আছে। তারপরে আমি মুখ বন্ধ করতে পারি নাই। কারণ এই যে ওই যে হাদি যে জিনিসটা তৈরি করে দিয়ে গেছে সেটা হচ্ছে দেশত্ববোধ। এবং এই হুম, দেশত্ববোধের জন্য হুম, আপনার ইন্টারনেটটা মনে হয় একটু সমস্যা করছে মাঝে, মাঝে। জি, এখন ঠিক আছে। আচ্ছা। তো আমরা যেটা মানে হাদির এই বিচার ব্যবস্থার জন্য আমরা আসলে দায়ী থাকবো জাতিগতভাবে। এবং আমি মনে করি যদি রাজনৈতিক যে কথাটা আপনি বলতেছিলেন যে ইউনূস সরকারের সময় এটার বিচার কিছু হলো না। বর্তমান সরকারের মধ্যেও কি বিচারটা হবে না? এই ক্ষেত্রে আমি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া উনাকে আমি বিনীতভাবে আবেদন জানাবো যে উনি যদি আমাদের টোটাল সমগ্র দেশবাসীর একটা মুখপাত্র হয়েছেন, উনি যদি শক্তভাবে দেশীয় নেতা হতে পারেন, তাহলে এই হাদির বিচারটা উনি করবেন। এবং ইন্ডিয়াকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন মমতার বক্তব্যকে ভর করে নয়। এটা আমাদের দেশের নিজেদের আত্মসম্মানবোধ যে আমাদের দেশের একটা কণ্ঠকে থামিয়ে দেয়া হয়েছে। একটা মৃত্যু দেয়া হয়েছে। এটার সাথে যারা জড়িত হবে তাদের শাস্তি হবে। সেটা যেই হোক। সেটা ডিবির ওই জয়েন্ট কমিশন নাসির হোক, আর এই ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ হোক, আর এই জেনারেল তারেক সিদ্দিকী হোক। কারণ তারেক সিদ্দিকী এই কাজগুলো কেন করবে? এখন আসেন আমি একটু সূত্রপাত ধরায় দিই। তারেক সিদ্দিকী এই কারণে করবে, দেখেন হাদির বক্তব্যগুলো যেসব জায়গায় হিট করেছিল, যেসব জায়গায় হাদির বক্তব্যের কারণে সে যে একটা টার্গেট হচ্ছে, তার মধ্যে একটা ছিল হচ্ছে সেনাবাহিনীকে মানে তার নিজস্ব কাজের বাইরে যখন যে সকল কাজ করে মানুষের রাজনীতিকে কণ্ঠরোধ করা হয়, মানুষকে মানে ভয় দেখানো হয়। যেমন র‍্যাবের মাধ্যমে ১০৩০ টা মার্ডার করতে পারানো হয়েছে জেনারেল জিয়া নামে এক বক্তব্যে। তাকে দিয়ে এনটিএমসি চালানো হয়। যে ব্যক্তি এনটিএমসির এনও বসবে না, তাকে দিয়ে এনটিএমসি চালানো হয়। কারণ ওখানে যে সফটওয়্যারটা চলে সেটা হচ্ছে পেগাসাস সফটওয়্যার যেটা ইসরায়েলের তৈরি। যেটাকে কিনে দেওয়ার জন্য এখন এই যে গত ১ সপ্তাহে আবার ১০০ কোটি টাকা দেয়া হয়েছে। এই যে টাকাগুলো দিয়ে যে জিনিসগুলো কেনা হয় আমাদের দেশের কণ্ঠ রোধ করার জন্য, প্রত্যেকটা ডিভাইসকে ট্র্যাক করার জন্য, আমাদের মতো লোকজনের ওই যে Facebook হ্যাকিং করার জন্য পয়সা খরচ করা হয়। এই যে খরচ করে যে তারা করে এগুলো কেন কণ্ঠ রোধ করে? কণ্ঠটা অ্যাকচুয়ালি কেন দরকার? কণ্ঠ তো আমার কণ্ঠ দিয়ে মানুষের কি দরকার হবে? কি প্রয়োজন আসবে? সেটা হচ্ছে আমি যদি অন্য ৫ জনের বিচারের জন্য কথা বলি, তার মানে আমি সেটা শান্তি পাবো যে হ্যাঁ, আমি বিচারের মধ্যে আছি। মানে আমি বিচারহীনতার মধ্যে বসবাস করি নাই। যেমন একটা ছোট্ট ৮ বছরের মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই যে হত্যাগুলো ঘটতেছে এগুলো ওই লোকগুলো হত্যাগুলো করার সাহস তখনই পাবে যখন এই ধরনের প্রত্যেকটা বিচার করা হবে না। যেমন একজন মেজর সিনহার মতো একটা অফিসারকে প্রকাশ্য দিবালোকে একজন ওসি গলা পা দিয়ে ফায়ার করতেছে সেই সাক্ষ্য প্রমাণ সবকিছু থাকার পরে আজ পর্যন্ত ফাঁসি আমরা দিতে পারি নাই। আমরা বিডিআর হত্যার কমিশন করেছি, কমিশনের রিপোর্ট জমা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত চার্জশিট দাখিল করতে পারি নাই এবং দেশের সম্মুখে আমরা সবাই ভাষায় বলতে পারি নাই যে এটার সাথে রয়ের মতো অর্গানাইজেশন জড়িত ছিল এবং ইন্ডিয়ার এই ধরনের